নমস্কার বন্ধুরা, আজ আমরা মিউচুয়াল ফান্ডের যে ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করব এই ক্যাটাগরির জনপ্রিয়তা সম্প্রতি ভারতেতে বেড়েছে। আর এই ক্যাটাগরিটা হলো ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এইবার এই ইটিএফ সম্বন্ধে বোঝার আগে আপনাদেরকে একটু মিউচুয়াল ফান্ড আর ইন্ডেক্স ফান্ড সম্বন্ধে বলে নিই, কারণ এই দুটো জিনিস বুঝে নিলে আপনার ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বুঝতে খুবই সুবিধে হবে। তো মিউচুয়াল ফান্ড কি, এটা তো আপনারা অলরেডি জানেনই, তবুও বলে নিই। মিউচুয়াল ফান্ড হলো যে অনেকের কাছ থেকে অল্প অল্প পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ড কোম্পানি তুলে নেবে, তারপর সেই টাকাটা বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হবে। এইবার ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিতে কিছু মানুষ থাকেন যারা এই বিষয়ে এক্সপার্ট, তারা ঠিক করেন যে কোথায় ইনভেস্ট করবেন এবং সেই হিসেব করে ওই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও তৈরি হয়। এরপরে যেটা আসছে সেটা হলো ইন্ডেক্স ফান্ড। এবার এই অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেমন একজন ফান্ড ম্যানেজার থাকে, তার টিম থাকে, তারা ডিসাইড করে যে কোন কোম্পানির স্টক বা শেয়ারেতে ইনভেস্ট করবে। ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে কি হয়, এটা হলো একটা প্যাসিভলি ম্যানেজ ফান্ড। তো এইখানে এরকম কোনো টিম থাকে না যারা কিনা সিলেক্ট করবে কোন কোন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হবে, বরং যে যে ইন্ডেক্সগুলো আছে, যেমন ধরুন সেন্সেক্স বা নিফটি, তো এইখানেতে যে যে স্টকগুলো আছে এবং তাদের যে পার্সেন্টেজেতে ইনভেস্ট আছে, তো ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রেও কী হবে, সেটাকে সম্পূর্ণ কপি বা নকল করা হবে। তো বিভিন্ন ধরনের ইন্ডেক্স ফান্ড হতে পারে, যেমন ধরুন সেন্সেক্স ফান্ড, যেখানে সেন্সেক্সকে কপি করে, ঠিক তেমনিভাবে নিফটি 50 আছে, সেখানে নিফটি 50কে সম্পূর্ণরূপে কপি করবে। তারপর যেমন ধরুন মিড ক্যাপ কোম্পানির ইন্ডেক্স হতে পারে, স্মল ক্যাপ কোম্পানির ইন্ডেক্স হতে পারে, বিভিন্ন সেক্টরের ইন্ডেক্স হতে পারে, যেমন ব্যাংকিং সেক্টরের ইন্ডেক্স হতে পারে, ফার্মা সেক্টরের ইন্ডেক্স হতে পারে। তো এরকম ইন্ডেক্সকে সম্পূর্ণরূপে কপি করলে সেটাকে বলবো ইন্ডেক্স ফান্ড। এবার ইন্ডেক্স ফান্ড আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপর যেটা আসছে সেটা হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে কি হয়, সেখানেতে এই যে ফান্ডটা আছে এই ফান্ডটা এক্সচেঞ্জেতে ট্রেড হয়। 99% যে আপনার ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড সেগুলো হলো প্যাসিভলি ম্যানেজ ফান্ড। প্যাসিভলি ম্যানেজ মানে বুঝতেই পাচ্ছেন, ওই ইন্ডেক্স ফান্ড, বিভিন্ন ধরনের ইন্ডেক্স আছে। তো সেই ইন্ডেক্সটাই যেটা আছে সেটা ট্রেড হবে, অর্থাৎ সেটা আপনার শেয়ার মার্কেটের মতো কেনা বেচা করা যাবে। তাহলে এইবার যদি আমি বলি যে তাহলে আপনার ইন্ডেক্স ফান্ড আর ইটিএফ এর ভিতরে তাহলে তফাৎটা কি আসছে, প্রথমে যদি কম্পোজিশনের তফাৎ দেখি, কম্পোজিশনের কোনো তফাৎ নেই। কারণ ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রেও আপনার ওই নিফটি 50 যদি ধরেন, তাহলে সেখানেও ওই যে নিফটি 50তে যে 50টা কোম্পানি থাকছে, আবার তার যদি আপনি ইটিএফ দেখেন, মানে নিফটি 50 ইটিএফ, সেখানেও ওই 50টা কোম্পানি একই রেশিওতে থাকছে। তাহলে কম্পোজিশনের কোনো তফাৎ নেই। তাহলে তফাৎটা কোন জায়গায়, তফাৎ যেগুলো আছে সেগুলো এক এক করে বলি। প্রথম যে তফাৎ সেটা হচ্ছে আপনি কোত্থেকে এটা কিনবেন। যখন আপনি ইটিএফ কিনবেন তখন আপনাকে সেটা স্টক মার্কেট থেকে কিনতে হবে। যেমন আমরা শেয়ার কিনি, তো শেয়ার কিনতে গেলে আমাদের কি করতে হয়, বিএসই বা এনএসই থেকে আমাদেরকে কিনতে হয়। ঠিক তেমনিভাবে ইটিএফকেও যদি আপনার কিনতে হয়, সেক্ষেত্রে আপনাকে বিএসই বা এনএসই থেকে কিনতে হবে। কিন্তু যখন ইন্ডেক্স ফান্ডের কথা বলছি, ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে আপনি যখন তাদের কোনো ইউনিট কিনবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই এএমসি কোম্পানি থেকে কিনবেন। সেই এএমসি কোম্পানিতে আপনি টাকা দেবেন, তো তারা আপনাকে ইউনিট দেবে। একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে পারি। মনে করুন আপনি এইচডিএফসি ব্যাংকের শেয়ার কিনবেন। তো এইচডিএফসি ব্যাংকে যদি আপনি শেয়ার কিনতে চান, তাহলে আপনি কোত্থেকে পাবেন, নিশ্চয়ই এইচডিএফসি ব্যাংকে যাবেন না শেয়ার কেনার জন্য। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে স্টক মার্কেটেতে যেতে হবে। অলরেডি যাদের কাছে এইচডিএফসি ব্যাংকের শেয়ার আছে তারা যদি বিক্রি করে তখনই আপনি কিনতে পারবেন। তবে আইপিওর ক্ষেত্রে আলাদা। শুধুমাত্র আইপিওর ক্ষেত্রে কী হয়, যখন প্রথম এইচডিএফসি ব্যাংক তাদের শেয়ার ইস্যু করেছিল, যেটাকে ইনিশিয়াল পাবলিক অফারিংস বলে, তখন শুধুমাত্র এইচডিএফসি ব্যাংক তাদের শেয়ারটা যারা সাবস্ক্রাইবার বা যারা ক্রেতা তাদেরকে ডাইরেক্ট দিয়েছিল। কিন্তু সে তো প্রথমবারের কথা গেল। কিন্তু তারপর থেকে কি হচ্ছে, তারপর থেকে শুধুমাত্র কেনা বেচা চলছে সেকেন্ডারি মার্কেটেতে, অর্থাৎ এ একে দিচ্ছে, এ ওকে দিচ্ছে, এইভাবেই কেনা বেচা চলছে। ঠিক তেমনিভাবে ইটিএফ এর ক্ষেত্রেও সেম জিনিস হয়। ইটিএফ এর ক্ষেত্রেও একবার ইটিএফটা ইস্যু হবে, তো প্রথমবার যখন ইটিএফটা ইস্যু হবে, আইপিওর মতো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটাকে বলা হয় এনএফও, মানে নিউ ফান্ড অফার। তো প্রথম যখন কোনো এএমসি কোম্পানি একটা নতুন ফান্ড অফার করবে ইটিএফের, শুধুমাত্র তখনই ওই এনএফের সময়তেই সেই কোম্পানি থেকে ওই ফান্ডটা কেনা যাবে। কিন্তু তারপর থেকে কি হবে, তারপর থেকে এটা যখন লিস্টেড হয়ে যাবে, তারপর এটা সেকেন্ডারি মার্কেটেতে এরকম কেনা বেচা চলবে। তো এখন যদি আপনি কিনতে চান, তাহলে কিন্তু আপনাকে ওই সেকেন্ডারি মার্কেট থেকেই কিনতে হবে। তো এইখান থেকে আরেকটা জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা হলো যে আমরা জানি যে যখন কোনো জিনিস স্টক মার্কেট থেকে কিনতে হয় তাহলে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট লাগে। তো আপনি যদি ইটিএফেতে ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট রাখতে হবে।
ডিম্যাট অ্যাকাউন্টের সাহায্যে আপনি ইটিএফটা কিনতে পারবেন। কিন্তু যখন আপনি ডাইরেক্ট ইন্ডেক্স ফান্ড কিনছেন তখন আপনার জন্য কিন্তু এই ডিম্যাট অ্যাকাউন্ট দরকার নেই। ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াই কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। তো এইবার আপনার কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল যে ইন্ডেক্স ফান্ডেতে আর ইটিএফেতে বাইং আর সেলিংটা কিভাবে হয়। ইটিএফের ক্ষেত্রে বাইং সেলিং স্টক মার্কেটের থ্রু দিয়ে হয়। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এক্ষেত্রে বাইং আর সেলিং তখনই হবে যখন বায়ার আর সেলার থাকবে। মনে করুন আপনি একটা ইটিএফ কিনতে চান, তো তাহলে কি করতে হবে, স্টক মার্কেটেতে গিয়ে আপনাকে দেখতে হবে যে কেউ এটা বিক্রি করতে চাইছে কিনা। যদি কেউ বিক্রি করতে চায় তবেই না আপনি কিনতে পারবেন। ঠিক তেমনিভাবে আপনার কাছে কোনো ইটিএফ আছে, সেই ইটিএফটা যদি আপনাকে বিক্রি করতে হয় তাহলে কেউ নিশ্চয়ই বায়ার থাকতে হবে যারা এটা কিনতে চায়। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এক্ষেত্রে বাইং আর সেলিংটা সেটা ডিপেন্ড করছে যে বায়ার আর সেলারের অ্যাভেলেবিলিটির উপরেতে। সুতরাং এখানে লিকুইডিটি কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সমস্যা নেই। মিউচুয়াল ফান্ডে যদি আপনি কিনতে চান কী হবে, আপনি মিউচুয়াল ফান্ডেতে টাকা দিলেন, 10,000 টাকা দিয়ে আপনি মনে করুন একটা মিউচুয়াল ফান্ড কিনতে চান, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড কোম্পানিকে 10,000 টাকা দিলেন, তাদের এই টাকাটা রিয়েলাইজ হলো, তারপর সেই টাকাটা দিয়ে তারা বিভিন্ন কোম্পানির শেয়ার কিনলো এবং আপনাকে ওই মিউচুয়াল ফান্ডের কিছু ইউনিট দিয়ে দিল, তাদের এনএভির হিসেব করে আপনি যতগুলো ইউনিট পাবেন সেই ইউনিট আপনাকে দিয়ে দিল। ঠিক তেমনিভাবে আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিক্রি করতে চান, আপনি রিডিমশনের জন্য আপনি আপনার রিকোয়েস্টটা দিলেন, তারপর আপনি যতটা ইউনিট রিডিমশন করতে চান সেই ইউনিটটা তারা বিক্রি করে দেবে এবং আপনাকে আপনার প্রাপ্য টাকাটা ওই দিনের এনএভির হিসাব করে আপনাকে দিয়ে দেবে। তো এক্ষেত্রে বাইং আর সেলিং যেটা, সেটা কিন্তু আপনার মাথা ব্যথা না, মিউচুয়াল ফান্ড কোম্পানির মাথা ব্যথা, তারা কিভাবে বাই এবং সেল করবে। কিন্তু যদি আপনি ইটিএফ কেনেন সেক্ষেত্রে কিন্তু বাইং আর সেলিংটা কিন্তু আপনার মাথা ব্যথার মধ্যে থাকবে। আপনাকে দেখে নিতে হবে যে এটা কীরকম বাইং সেলিং হচ্ছে, এদের লিকুইডিটিটা কেমন আছে। লিকুইডিটি কম থাকলে কিন্তু চিন্তার বিষয় হতে পারে। এরপর আরেকটা বিরাট বড় ডিফারেন্স যেটা ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, সেটা হলো এনএভির ডিফারেন্স। সেটা কি, দেখুন যখন আমি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছি, মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের প্রাইস একদিনে একবারই ডিসাইড হয়। প্রতিদিনের শেষে রাত্রেবেলা ওই মিউচুয়াল ফান্ডের এনএভিটা ডিসাইড হয়ে যায়। তো সেই কারণের জন্য কী হচ্ছে, যখন আপনি মিউচুয়াল ফান্ড কিনছেন তখন আপনি সকাল 10টাতেই কিনুন, বেলা 12টাতেই কিনুন, 1টাতেই কিনুন, মিউচুয়াল ফান্ডের এনএভি কিন্তু একই থাকবে, সেই দিনের জন্য ওই এনএভিটা ফিক্সড হয়ে গেল। কিন্তু ইটিএফের ক্ষেত্রে কী হচ্ছে, ইটিএফের ক্ষেত্রে এটা কিন্তু শেয়ারের মতো, এর প্রাইসটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে পুরো দিনভর। যেমন করে আপনার সেন্সেক্সের প্রাইস চেঞ্জ হবে সেইভাবে ওই ইটিএফের প্রাইসটাও চেঞ্জ হতে থাকবে। মনে করুন আপনি নিফটি 50 ইটিএফের কথা বলছি, তো নিফটি 50 ইটিএফের প্রাইসটা নিফটি 50-র সাথে কিন্তু কমবে বাড়বে। কোনো একটা দিনে মনে করুন সকালের দিকে হঠাৎ করে নিফটি 50 2% ডাউন হয়ে গেছে, তাহলে কি হবে, ওই নিফটি 50-র যে ইটিএফ আছে তার প্রাইসটাও দেখবেন 2%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। কিন্তু নিফটি 50 যে মিউচুয়াল ফান্ড তার যে এনএভি সেটা সেই দিনের জন্য আলাদা করে আর ডাউন হবে না, কারণ সেটাও আগের দিনে যে রাত্রেবেলা যেটা এনএভি আছে সেই এনএভিটাই কিন্তু ওই পুরো দিনের জন্য থেকে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে যদি আপনি রিয়েল টাইম বেনিফিটটা পেতে চান সেক্ষেত্রে কিন্তু নিফটি 50 ইটিএফ যেটা, সেটা আপনাকে কিন্তু একটা সুবিধা দিতে পারে। মনে করুন কোনো একটা দিনেতে হঠাৎ করে 4% কারেকশান হয়ে গেছে মার্কেট, তো সেই অবস্থাতে আপনি চান যে এই যে কারেকশান হয়ে গেছে এই সুবিধাটা নিতে নিফটি 50-র, তো তখন আপনি কি করতে পারেন, তখন আপনি নিফটি 50-র ইটিএফেতে ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই সুযোগটা নিতে পারবেন। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হবে না, কারণ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হবে, 4% কারেক্ট হলো, তারপরে দিনের শেষে সেটা 4% আর রইলো না, আবার সেটা রিকভার করে গেল, রিকভার করে গিয়ে হয়তো 1% বা আবার আগের জায়গাতেই ফিরে এলো, এবং তারপরে সেই দিন রাতের বেলা যখন এনএভি পাবলিশ হবে তখন দেখবেন যে এত বিশেষ কিছু চেঞ্জ হয়নি, কারণ ওই যেটা চেঞ্জ হয়েছিল সেটা তো টাইমিংয়ের জন্য হয়েছিল, পরে তো রিকভার হয়ে গেছে, তো সেই কারণের জন্য সেই বেনিফিটটা আপনি পাবেন না। এবার আরেকটা যেটা ডিফারেন্স আছে সেটা হলো ফিজের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে ইটিএফের ক্ষেত্রে কিন্তু ফিজ ইন্ডেক্স ফান্ডের থেকেও কম হয়। মনে করুন নিফটি 50 যদি ইটিএফ হয় তাদের ক্ষেত্রে আমি দেখেছি ফিজ মোটামুটি 0.05%, 0.01% এইরকম রেঞ্জে থাকে। কিন্তু যদি ইন্ডেক্স ফান্ড দেখেন তাদের যে মোটামুটি যেগুলো পপুলার ইন্ডেক্স ফান্ড তাদের যদি আপনি এক্সপেন্স রেশিও দেখেন 0.1%, 0.2% এইরকম, তো মোটামুটি 0.1%-এর কাছাকাছি যদি দেখেন যে ডিফারেন্স আছে। তো ইটিএফের ক্ষেত্রে 0.1%-এর মতো আপনার কম এক্সপেন্স রেশিও থাকে। কিন্তু আবার এর ক্ষেত্রে একটা অসুবিধা আছে, সেটা হলো যে যখন আপনি ইটিএফ কেনাবেচা করবেন তখন কিন্তু আপনাকে কিছু ট্যাক্স দিতে হতে পারে। তো প্রথম যে ট্যাক্স সেটা হলো সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স বা STT, তাছাড়াও এক্সচেঞ্জের কিছু চার্জ থাকতে পারে,
বা যে ব্রোকার হাউস আছে, যে ব্রোকার হাউসের থ্রু দিয়ে আপনি কেনাবেচা করছেন, তো তাদের কিছু চার্জ থাকতে পারে, তাদের ব্রোকারেজ থাকতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনি কোন ধরনের ব্রোকার হাউসের সাথে কাজ করছেন, ডিসকাউন্ট ব্রোকারের সাথে করছেন নাকি আপনি রেগুলার ব্রোকার করছেন, তাদের যেরকম চার্জ আছে তো সেটা দিতে হতে পারে। তো ফিজ কিন্তু এখানেও তো লেগে যেতে পারে, তো কম বেশি এটা মোটামুটি কাছাকাছি এসে যেতে পারে। আর তাছাড়া কি দেখা যাচ্ছে, অনেক ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড এখন বেরিয়েছে যাদের এক্সপেন্স খুব কম, তো এখানে বিশেষ কিছু তফাৎ নেই। একটু আমি বলতে পারি যে আপার হ্যান্ড থাকতে পারে এক্ষেত্রে ETF এর জন্য। এবার আরেকটা যেটা ডিফারেন্স সেটা হলো মিনিমাম ইনভেস্টমেন্ট। যদি আপনি ইন্ডেক্স ফান্ড দেখেন, দেখবেন যে ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড কোম্পানির একটা মিনিমাম ইনভেস্টমেন্ট আছে। তো মোটামুটি 500 থেকে 1000 টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট অপশান আছে, আপনাকে এই টাকা ইনভেস্ট করতেই হবে। এবার ওই টাকা দিয়ে ওর যা NAV আছে সেই হিসেব করে আপনি অতগুলো ইউনিট পেয়ে যাবেন। কিন্তু যখন আপনি ETF-এ ইনভেস্ট করছেন সেক্ষেত্রে আপনার মিনিমাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট নয়, বরং মিনিমাম ইউনিট ইনভেস্টমেন্ট। অর্থাৎ ETF তো একটা শেয়ারের মতো, তো মিনিমাম আপনাকে একটা ETF-এর শেয়ার কিনতে হবে। তো একটা ETF-এর শেয়ারের যা দাম আছে সেটা আপনি ইনভেস্ট করতে পারবেন। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে কী হবে, আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকা দিয়ে আপনি একটা ফ্র্যাকশানেতে মিউচুয়াল ফান্ডের ইউনিট পাবেন, কারণ সবসময় তো এটা রাউন্ড ফিগারে নাও আসতে পারে। কিন্তু ETF-এর ক্ষেত্রে কিন্তু ইউনিটটা ফ্র্যাকশানে আসবে না, এর ইউনিটটা কিন্তু আপনার হোল নাম্বারে হবে। আপনি একটা ইউনিট কিনলেন, দুটো ইউনিট কিনলেন, তিনটে ইউনিট কিনলেন, কারণ আমাদের দেশে শেয়ার এখনও ফ্র্যাকশানে কেনা যায় না, আপনাকে হোল নাম্বারেই কিনতে হয়। এবার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশান কী হবে, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব নাকি ETF-এ ইনভেস্ট করব। মনে করুন আমি নিফটিতে ইনভেস্ট করতে চাই, তাহলে আপনি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব নাকি নিফটি 50 ETF বা নিফটি BJ-তে ইনভেস্ট করব। তো এক্ষেত্রে একটা কথা বলতে পারি যে যদি আপনি লং টার্মে ইনভেস্ট করতে চান তাহলে তো আপনার জন্য ETF-এ ইনভেস্ট করার বিশেষ কোনো দরকার নেই। আপনি চাইলে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কারণ আপনি লং টার্মে ইনভেস্ট করছেন, প্রতি মাসে SIP করবেন, তো সেক্ষেত্রে আপনার ETF-এর দরকার নেই। আপনি প্রতি মাসেতে একটা নির্দিষ্ট দিনেতে SIP করতে পারবেন, কারণ অলরেডি মিউচুয়াল ফান্ডেতে আপনি SIP করতে পারবেন। আর এই ETF-এর ক্ষেত্রে তো SIP করা যাবে না, এখানে আপনাকে কিন্তু বারবার ম্যানুয়ালি ইনভেস্ট করতে হবে, শেয়ার কেনার মতো করে আপনাকে কিনতে হবে। তো সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডেতে ইন্ডেক্স ফান্ডেতেই ইনভেস্ট করতে পারেন। দুটোর ক্ষেত্রেই আপনার এক্সপেন্স রেশিও কাছাকাছি আছে। একটা সুবিধে আছে ETF-এর ক্ষেত্রে, সেটা হলো যে রিয়েল টাইমেতে কিন্তু আপনি এখানেতে ইনভেস্ট করতে পারেন। তো যদি আপনি শর্ট টার্মেতে কিছু লাভ করতে চান, মনে করলাম যে আপনি আজকের দিনে দাঁড়িয়ে দেখলেন যে এই মুহূর্তে হঠাৎ করে সেন্সেক্স ডাউন হয়ে গেছে, আপনি পুরো সেন্সেক্সটাই কিনে নিতে চান, কিন্তু মিউচুয়াল ফান্ড দিয়ে তো সেটা সম্ভব না, সেই মুহূর্তে তো কেনা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনি ওর ETF-টাতে কিনতে পারেন। বা অনেক ধরনের আপনার সেক্টরাল ETF থাকে, কোনো একটা সেক্টর মনে করছি যে এই সময়তে আপনি মনে করছেন যে শর্ট টার্মেতে এই সেক্টরটাতে কিছু বুম আসতে চলেছে কিছুদিন পরে, তো স্ট্র্যাটেজিক অ্যালোকেশন হিসাবে আপনি কিন্তু এই ETF-তে ইনভেস্ট করতে পারেন। আর এটা ছাড়াও একটা স্ট্র্যাটেজিক মুভ এটা হতে পারে যে আপনি মোটামুটি ইন্ডেক্স ফান্ডেতে তো রেগুলার SIP করেই যাচ্ছেন, সেটা আপনি করতে থাকুন। তার সাথে সাথে যদি আপনি দেখেন যে কোনো একটা দিন মাসেতে আপনার যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সটা অনেকটাই ডাউন আছে, তো আপনি সেই সুযোগটা নিতে পারেন এবং সেই সময়তে ওই ETF যেটা আছে সেটা অ্যাকুমুলেট করে যেতে পারেন। যেটা আমি করি, আমি কি করি যে মিউচুয়াল ফান্ডেতে অলরেডি আমি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডেতে ইনভেস্ট করি, প্রতি মাসে মাসে আমি SIP-তে ওখানে ইনভেস্ট করছি। সেটা ছাড়াও যদি আমি দেখি যে মাসের কোনো একটা দিন ইন্ডেক্স বা নিফটি 50 অনেকটাই কারেক্ট হয়েছে, তো সেদিন আমি কি করি নিফটি 20 কিছুটা কিনে নিই। তো এইভাবে আমি নিফটি 20টা অ্যাকুমুলেট করি যখন প্রাইস কম থাকে, আর বাকি অ্যাভারেজ আউট করার জন্য আমি রেগুলারলি নিফটি 50তেও ইনভেস্ট করি। তো দুটো মিলিয়ে আমার একটু বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আশা করি আপনার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আর নিফটি 50 ETF-টা কি। এইবার এই ETF-এর একটা স্পেশাল ক্যাটাগরি আছে যেটাকে বলা হয় স্মার্ট BTI ETF। তো আপনি কি জানতে চান যে স্মার্ট BTI ETF কি? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।